প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আমি নাসিরা বেগম, প্রভাষক যুক্তিবিদ্যা, দেয়ানপুর এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, যৌক্তিক বিভাগ। আমরা গত ক্লাসে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে প্রত্যেকটা পদেরই দুটি দিক আছে। যৌক্তিক সংজ্ঞা পদের যথার্থের দিক নিয়ে আলোচনা করে, আর যৌক্তিক বিভাগ পদের ব্যাক্তার্থ নিয়ে আলোচনা করে। আজকে আমরা যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করব। সাধারণভাবে বিভাগ বলতে আমরা কোনো কিছুকে বিভিন্ন অংশে ভাগ করাকে বুঝাই, কিন্তু যুক্তিবিদ্যায় আমরা কোনো একটি নীতি বা সূত্রের ভিত্তিতে কোনো একটি উচ্চতর শ্রেণী বা জাতিকে নিম্নতর শ্রেণী বা জাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকেই যৌক্তিক বিভাগ বলি। এখানে একটি উচ্চতর শ্রেণীকে সাধারণত যৌক্তিক বিভাগ করা হয়। কোনো বিশিষ্ট ব্যক্তি বস্তুকে আমরা যৌক্তিক বিভাগ করতে পারি না। আমি বোর্ডে লিখেছি, দেখো, যৌক্তিক বিভাগের সংজ্ঞা: একটি নীতি বা সূত্রের উপর নির্ভর করে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। অর্থাৎ যৌক্তিক বিভাগ করতে হলে আমাদের লাগবে একটা নীতি বা সূত্র এবং একটি শ্রেণী বা জাতি। আমরা যৌক্তিক বিভাগ করার সময় কোনো একটা গুণকে বেছে নিই। আমরা এই গুণটি যে শ্রেণীর মধ্যে উপস্থিত আছে তাদেরকে এক ভাগে বিভক্ত করি, আর যে শ্রেণীর মধ্যে উপস্থিত নেই তাদেরকে আরেক ভাগে বিভক্ত করি। অনেক সময় গুণের মাত্রা অনুসারেও আমরা এদেরকে বিভিন্ন ধাপে বিভাগ করে থাকি। যেমন আমি মানুষ শ্রেণীকে সততার ভিত্তিতে সৎ মানুষ, অসৎ মানুষ এই দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি। যৌক্তিক বিভাগ করার সময় আমরা যেই গুণটিকে বেছে নেই বা যার উপর ভিত্তি করে আমরা যৌক্তিক বিভাগ করি তাকে বলা হয় বিভাগের মূল সূত্র বা মানদণ্ড। আমরা একই শ্রেণীকে, যেমন আমরা মানুষ শ্রেণীকে সততার ভিত্তিতে সৎ মানুষ, অসৎ মানুষ, তারপর আমরা উচ্চতার ভিত্তিতে লম্বা, খাটো, জ্ঞানের ভিত্তিতে জ্ঞানী, মূর্খ বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। আবার বাহুর ভিত্তিতে আমরা ত্রিভুজকে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করতে পারি। এভাবে আমরা কোনো না কোনো মানদণ্ডের ভিত্তিতে আমাদের যৌক্তিক বিভাগ করে থাকি। আমরা যৌক্তিক বিভাগ একই সময়ে কিন্তু সকল মানদণ্ডকে একসাথে গ্রহণ করি না। আমরা পৃথক পৃথক সময়ে আমরা একটি মাত্র মানদণ্ড নিয়ে যৌক্তিক বিভাগ করব, কিন্তু একই সাথে সবগুলো মানদণ্ড একত্রিত করে আমরা যৌক্তিক বিভাগ করতে পারবো না। যৌক্তিক বিভাগ যেহেতু একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, এজন্য এটি প্রতিটি ধাপে আমাদেরকে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগ করতে হলে আমাদেরকে যে নিয়মগুলো অনুসরণ করতে হয় তোমরা দেখো। 1 নম্বর নিয়ম হচ্ছে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে। অর্থাৎ যৌক্তিক বিভাগটা কেবলমাত্র কোনো শ্রেণী বা জাতিকে করা যায়, কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা যৌক্তিক বিভাগ করতে পারি না। যেমন আমরা প্রাণী শ্রেণীকে যৌক্তিক বিভাগ করতে পারি, কিন্তু একটি চেয়ার, টেবিল এদেরকে আমরা বিভাগ করতে পারবো না, কারণ তখন আমরা কোনো শ্রেণী বা উপশ্রেণী পাবো না বা উপজাতি পাবো না। তখন আমরা কি পাবো? বিভিন্ন অংশগুলো পাবো। এই 1 নম্বর নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি সেক্ষেত্রে আমাদের 2 ধরনের অনুপত্তি হয়। একটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপত্তি, আর একটা হচ্ছে গুণগত বিভাগ অনুপত্তি। যেহেতু যৌক্তিক বিভাগে আমরা একটা শ্রেণী বা জাতিকে বিভক্ত করি, তাই আমরা যদি অঙ্গ বিভাগ তখনই হবে যদি আমরা শ্রেণীকে বিভক্ত না করে কোনো বস্তুকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করি। যেমন মানুষকে যদি আমি তার হাত, পা, চোখ, মুখ ইত্যাদিতে বিভক্ত করি তাহলে সেটা হবে অঙ্গগত বিভাগ অনুপত্তি। দ্বিতীয় যে অনুপত্তিটা হবে সেটা হচ্ছে গুণগত বিভাগ অনুপত্তি। অর্থাৎ শ্রেণী বা জাতির পরিবর্তে আমি যদি কোনো বিশিষ্ট বস্তুকে তার গুণের মাধ্যমে বিভক্ত করি সেটা হবে গুণগত বিভাগ অনুপত্তি। যেমন একটি লেবুকে যদি আমি তার গন্ধ, স্বাদ, আকার ইত্যাদিতে বিভক্ত করি সেটা হচ্ছে গুণগত বিভাগ অনুপত্তি। দ্বিতীয় যে নিয়মটি সেটি হচ্ছে যে যৌক্তিক বিভাগের মূল সূত্র একই সময় একটি মাত্র হতে হবে। আমাদের যৌক্তিক বিভাগটা করবই আমরা
এই যে মূল সূত্রের উপর নির্ভর করে যে গুণটাকে আমরা বেছে নিয়েছি সেটাই হচ্ছে আমাদের মূল সূত্র। আমি একই সাথে মানুষ জাতিকে শিক্ষিত এবং ভদ্র এই দুটি মানদণ্ডে বিভাগ করতে পারবো না, কারণ একজন মানুষ শিক্ষিত হয়ে ভদ্র নাও হতে পারে, আবার একজন ভদ্র মানুষ অশিক্ষিতও হতে পারে। সেজন্য আমরা একই সময় একটি মাত্র মানদণ্ড গ্রহণ করব। যদি আমি দ্বিতীয় নিয়মটি এই দ্বিতীয় নিয়মটি যদি আমি লঙ্ঘন করি তাহলে যে অনুপত্তিটি হবে সেটি হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। অর্থাৎ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমি যখন একটি মানদণ্ডের পরিবর্তে একই সময় একাধিক মানদণ্ডকে গ্রহণ করব তখন আমাদের এই ধরনের অনুপত্তিটি ঘটবে। তৃতীয় নিয়মটি হচ্ছে উপশ্রেণীগুলোর একত্রিত ব্যাসার্ধ বিভাজ্য শ্রেণীর ব্যাসার্ধের সমান হতে হবে। অর্থাৎ আমার যে বিভাজ্য শ্রেণীটা আছে সেটাকে যখন আমি বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করব, আমার বিভাজ্য শ্রেণীর ব্যাসার্ধ যেন আমার বিভক্ত উপজাতির ব্যাসার্ধের সমান হয়। যেমন আমি মানুষ শ্রেণীকে যদি সভ্য অসভ্য দুই শ্রেণীতে বিভক্ত করি তার ব্যাসার্ধ আর মানুষ শ্রেণীর ব্যাসার্ধ সমান হতে হবে। আর আমি যদি এই নিয়মটা লঙ্ঘন করি, অর্থাৎ আমার বিভক্ত উপজাতির ব্যাসার্ধ এবং বিভাজ্য শ্রেণীর ব্যাসার্ধ দুইটির ব্যাসার্ধ যদি সমান না হয় তাহলে আমার দুই ধরনের অনুপপত্তি ঘটবে। একটি হচ্ছে আমাদের অব্যাপক বিভাগ অনুপপত্তি, আরেকটা হচ্ছে আমাদের অতিব্যাপক বিভাগ অনুপপত্তি। আমাদের প্রথমেই বলবো অব্যাপক বিভাগ অনুপপত্তির কথা। আমাদের বিভাজ্য শ্রেণীর ব্যাসার্ধ যদি বিভক্ত উপজাতির ব্যাসার্ধের চেয়ে কম হয় তাহলে আমাদের যে অনুপপত্তিটি হবে সেটি হচ্ছে অব্যাপক বিভাগ অনুপপত্তি। অর্থাৎ আমি যদি ত্রিভুজের শ্রেণী বিভাগ করতে গিয়ে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু তিন ধরনের ত্রিভুজের কথা না বলে দুই ধরনের ত্রিভুজের কথা বলি তাহলে আমার এই ত্রিভুজের উপশ্রেণীগুলোর ব্যাসার্ধ এই মূল শ্রেণী ত্রিভুজের ব্যাসার্ধের সমান হবে না। এক্ষেত্রে আমাদের যে অনুপপত্তিটি দেখা দিবে সেটি হচ্ছে অব্যাপক বিভাগ অনুপপত্তি, অতি সংকীর্ণ বিভাগ অনুপপত্তি। এরপর আমাদের দ্বিতীয় যে অনুপপত্তিটি হবে সেটি হচ্ছে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি। অতি ব্যাপক বিভাগ অনুপপত্তির ক্ষেত্রে আমরা যদি আমাদের বিভাজ্য উপজাতির ব্যাসার্ধ বিভক্ত উপজাতির ব্যাসার্ধ এবং বিভাজ্য জাতির ব্যাসার্ধ একই না হয়, যদি আমাদের বিভক্ত উপজাতির ব্যাসার্ধ বেশি হয়ে যায় এবং আমাদের বিভাজ্য জাতির ব্যাসার্ধ কম হয় তাহলে আমাদের অতি ব্যাপক অনুপপত্তিটি দেখা দিবে। যেমন আমি বলি, আমরা যদি মুদ্রাকে স্বর্ণ মুদ্রা, ব্রঞ্জের মুদ্রা, তামার মুদ্রা, ব্যাংক নোট এভাবে ভাগ করি তাহলে আমাদের এই ধরনের অনুপপত্তি হবে, কারণ ব্যাংক নোট বলে আসলে কোনো মুদ্রা নেই। তখন আমাদের কি হবে, আমাদের উপজাতির ব্যাসার্ধ এবং আমাদের জাতির ব্যাসার্ধ সমান হবে না, সেক্ষেত্রে আমাদের অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি হবে। এরপর দেখো চতুর্থ নিয়ম, বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতি সমূহের উপর প্রযোজ্য হতে হবে। আমাদের যে জাতিটি আছে এটির নাম আমাদের সকল বিভক্ত উপজাতির নামের সাথে কি হতে হবে, প্রযোজ্য হতে হবে। যেমন আমি যদি বলি বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রেই আমি ত্রিভুজ কথাটি যুক্ত করেছি। আমি এখানে যদি কোনো উপজাতি আমার এমন থাকতো যেটি আমার জাতির ক্ষেত্রে প্রযোজ্য হতো না, তাহলে আমি ধরে নিতাম যে এই উপজাতিটি এই জাতির সাথে যায় না, তখন আমাদের বিভাজ্য জাতির নামের সাথে বিভক্ত উপজাতির নাম প্রযোজ্য হতো না। এক্ষেত্রে আমাদের দুই ধরনের অনুপপত্তি হতো, একটা হতো অঙ্গগত বিভাগ অনুপপত্তি, আর একটা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। অঙ্গগত বিভাগ অনুপপত্তি এক্ষেত্রেও আমরা কোনো শ্রেণী বা জাতির পরিবর্তে কোনো ব্যক্তি বস্তু ও যদি অঙ্গ প্রত্যঙ্গকে ভাগ করি তাহলে সেটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি। যেমন মানুষকে তার হাত পা চোখ মুখ ইত্যাদিতে ভাগ করা। আর গুণগত বিভাগ অনুপপত্তি এক্ষেত্রে আমরা কোনো বস্তুকে যদি তার বিভিন্ন গুণে বিভক্ত করি তাহলেও গুণগত বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন একটি লেবুকে, একটু আগে বললাম, লেবুকে আমরা বর্ণ, স্বাদ, গন্ধ বা কাঁচকে তার ঘনত্ব, ভঙ্গুরতা, স্বচ্ছতা এ ধরনের বিভিন্ন গুণে বিভক্ত করি তাহলে গুণগত বিভাগ অনুপপত্তি হবে। এরপর আমাদের
পঞ্চম নিয়ম, উপশ্রেণীগুলোর পরস্পর বিচ্ছিন্ন হতে হবে। অর্থাৎ আমাদের বিভাজ্য শ্রেণীটিকে বিভক্ত করার পর আমরা যে উপশ্রেণীগুলো পাবো, এই উপশ্রেণীগুলো যেন একটি থেকে একটি আলাদা হয়, পরস্পর মিশে না যায়। এই ধরনের এই নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি তাহলে যেই অনুপত্তিটি হবে সেটা হচ্ছে পরস্পরাঙ্গী অনুপপত্তি। অর্থাৎ আমি যদি একসাথে দুইটি সূত্র বা মানদণ্ড গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু পরস্পরাঙ্গী অনুপপত্তিটা ঘটে। যেমন আমি যদি একই সাথে মানুষকে শিক্ষিত এবং সৎ এই দুটি মানদণ্ডে বিচার করি, একই সাথে দুইটি মানদণ্ডে বিচার করলেই আমাদের এই অনুপত্তিটা হবে, সেটি হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। অর্থাৎ আমার উপজাতিগুলো একটির সাথে আরেকটি মিশে যেতে পারবে না। এরপর আমাদের ষষ্ঠ নিয়ম হচ্ছে যে আমাদের বিভাজ্য জাতিকে যখন আমরা উপজাতিতে বিভক্ত করব তখন আমরা সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে। সম্ভাব্য সবচেয়ে নিকটবর্তী জাতির মাধ্যমে আমরা অগ্রসর হব। নিকটবর্তী উপজাতিতে মাধ্যমে আমরা অগ্রসর হব এই জন্যই যে মাঝখানে মধ্যবর্তী কোনো ধাপ বা উপজাতি বা পর্যায় যেন বাদ না পড়ে। এই ক্ষেত্রে আমরা দেখব যে ক্রমিক বিভাগের ক্ষেত্রে আমরা সাধারণত বৃহৎ একটি শ্রেণীকে একটি ক্ষুদ্র শ্রেণীতে নিয়ে যাওয়ার সময় ধাপে ধাপে আমরা বড় থেকে ছোট মধ্যে আসি। অর্থাৎ আমরা একটু আগে বললাম যে আমরা গুণের মাত্রা অনুসারে, যেমন আমি যদি প্রাণী শ্রেণীকে বিভক্ত করি, যদি প্রাণী শ্রেণীকে বিভক্ত করতে গিয়ে প্রথমেই বলি যে সৎ মানুষ অসৎ মানুষ, তাহলে কিন্তু আমার এই বিভাগটি ভুল হবে। এক্ষেত্রে অনুপপত্তি ঘটবে, সেটা হচ্ছে উল্লঙ্ঘন বিভাগ অনুপপত্তি। কারণ আমি এখানে মানুষ শ্রেণীকে বাদ দিয়ে গেছি। আমাকে প্রথমে প্রাণী থেকে মানুষ আসতে হবে, মানুষ থেকে আমি সৎ অসৎ মানুষের মধ্যে বিভাগ করতে পারবো। এই 6টি ছিল আমাদের বিভাগে সঠিকভাবে বিভাগ করার নিয়ম। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি গ্রহণযোগ্য নীতি বা সূত্রের ভিত্তিতে যখন একটি শ্রেণী বা জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণীতে বিভক্ত করা হয় তাকেই যৌক্তিক বিভাগ বলে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা সব কিছুকেই কি আমরা যৌক্তিক বিভাগ করতে পারবো কি না? না, আমরা সব কিছুকে যৌক্তিক বিভাগ করতে পারবো না। একে বলা হয় যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। কিছু জিনিস আছে যেগুলোকে আমরা যৌক্তিক বিভাগ করতে পারি না। যেমন প্রথমেই যেসব জিনিসের ব্যক্তার্থ নেই কিন্তু জাত্যার্থ আছে, জাত্যার্থ থাকলে আমরা যৌক্তিক বিভাগ করতে পারবো না। কারণ আমরা প্রথমেই বলেছি যে যৌক্তিক বিভাগ পদে ব্যক্তার্থ নিয়ে কাজ করে। দ্বিতীয়ত আমরা বিশিষ্ট গুণবাচক পদগুলোর আমরা যৌক্তিক বিভাগ করতে পারবো না, কারণ এদের গুণগুলোকে বিভক্ত করা সম্ভব নয়। তারপর আমরা আমাদের যৌক্তিক বিভাগে সবসময় কোনো জাতি বা শ্রেণীকেই যৌক্তিক বিভাগ করব, আমরা ব্যক্তি বা বস্তুকে নয়। এছাড়া আমরা পরমতম জাতিকে যৌক্তিক বিভাগ করতে পারবো না, কারণ পরমতম জাতি হচ্ছে একটা বড় ধরনের সর্ববৃহৎ জাতি। এর ব্যক্তার্থ এত বেশি যে কেউ অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা সম্ভব না, তুলনা করা সম্ভব না। এই কারণে আমরা পরমতম জাতির যৌক্তিক বিভাগ করতে পারবো না। তারপর আমাদের ক্ষুদ্রতম উপজাতির আমরা যৌক্তিক বিভাগ করতে পারবো না, কারণ এর ব্যক্তার্থ খুব কম হওয়ার কারণে একে ক্ষুদ্রতম উপজাতি বলা হয়। এই জন্য আমরা এর যৌক্তিক বিভাগ করতে পারবো না। তারপর আমরা যৌগিক গুণসমূহেরও আমরা বস্তুসমূহ বা গুণসমূহের আমরা যৌক্তিক বিভাগ করতে পারবো না, কারণ এই গুণগুলো অগণিত, অসংখ্য, এদের যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। তারপর আমরা মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো হচ্ছে সরল ও মৌলিক মানসিক অবস্থা, এসবগুলোকেও আমরা কখনোই যৌক্তিক বিভাগ করতে পারবো না। এভাবে আমরা কিছু জিনিস আছে যেসব জিনিসের যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা পড়লাম যে যৌক্তিক বিভাগ কি এবং এর নিয়মগুলো এবং কোন কোন জিনিস, অর্থাৎ যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতাগুলো। আশা করি তোমরা বাসায় আরও ভালো করে পড়াগুলো আরেকটু নিজেরা পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তোমরা যদি উদাহরণের সাথে প্রতিটা নিয়ম একটু ভালো করে অনুশীলন করো তাহলে তোমাদের জন্য এটা আর কোনো কঠিন ব্যাপার থাকবে না। আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।